মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে ধরে এনে থানায় সোপর্দ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করতে আপত্তি জানান ওসি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের সঙ্গে 2 দফা সংঘর্ষের পর আজ চট্টগ্রাম পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানার মূল ফটকের সামনে আজ বুধবার সকাল 9:30 থেকে তারা অবস্থান করছেন। তাদের দাবি, পুলিশ তাদের উপর 2 দফা হামলা করেছে। এ ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আজ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। ভাই, আপনি জানেন যে মঙ্গলবার রাতে যে ছাত্রলীগ নেতাকে ধরে এনে এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাকর্মীরা এনেছিলেন, তাদের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তারা থানা ঘেরাও করেছেন। তো এই ঘটনায় একটি ছাত্র সংগঠন যদি কোনো অভিযুক্তকে ধরে থানায় নিয়ে আসে আর পুলিশ যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়, তো বিষয়টা কি রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার উপর প্রশ্ন তোলে? এখানে যে প্রক্রিয়াগুলো ঘটেছে সেটা নিরপেক্ষতার উপর প্রশ্ন তোলে না, কারণ একজন ছাত্র সংগঠনের নেতাকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকে কিছু মানুষ বলতে যারা ধরে নিয়ে গেছে তাদেরও রাজনৈতিক পরিচয় আছে, তারা হয়তো বিরোধী রাজনৈতিক দলের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ধরে নিয়ে থানায় গেছে, যার নামে কোনো মামলা নেই, যার নামে কোনো অভিযোগ নেই, থানায় কিছু নেই। তো এই প্রেক্ষিতে যদি থানার ওসি বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা যদি বলে যে এই লোকটার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, তাকে আমরা কেন অ্যারেস্ট করব, এটা তারা বলতেই পারে। এটাই নিরপেক্ষতা। এখন বাস্তবিক প্রেক্ষাপট তো একটু আলাদা। আমাদের দেশে ছাত্রলীগ, যেখানে ছাত্রলীগ ধরা হচ্ছে, পাওয়া যাচ্ছে, সেখানেই ধরে হয় গণপিটুনি দেওয়া হচ্ছে, না হলে পুলিশের কাছে দেওয়া হচ্ছে। পুলিশ কোনো মামলা না থাকলেও তাদেরকে আটকে রাখতেছে। এটা গত জুলাই অভ্যুত্থানের পর থেকে এটা চলছে এবং এটা এক প্রকার স্বাভাবিক হয়ে গেছে আমাদের দেশে, যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ ধরে তাকে থানায় দেওয়া হবে, তার নামে মামলা থাকুক বা কোনো অভিযোগ থাকুক বা না থাকুক, যাই হোক না কেন। তো সেই দৃষ্টিকোণ থেকে পুলিশ যেটা করেছে, পুলিশ যেটা বলেছে যে না, ওনার নামে কোনো মামলা নেই বা কোনো অভিযোগ নেই, তাকে আমরা থানায় কেন আটকে রাখবো, তো সেটাকে আমি নিরপেক্ষতা বলতে পারি। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে অনেকেই বলছেন বাংলাদেশে ক্ষমতার কেন্দ্র পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। পটিয়ার মতো এই ছোট ঘটনার ভেতরেও কি সেই রাজনৈতিক মোড় পরিবর্তনের আগাম সিগন্যাল পাওয়া যাচ্ছে? ক্ষমতার কেন্দ্র তো চেঞ্জ হচ্ছেই, প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। ভারসাম্য এক এক সময় এক এক দিকে মনে হয় আমাদের কাছে। 5 আগস্টের পর বাংলাদেশের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসলেন, বর্তমান যে অভ্যন্তরীণ যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার আছে, ক্ষমতার পুরোটাই তাদের কাছেই ছিল। কিন্তু 5 আগস্টের পর ধীরে ধীরে এই ক্ষমতার ভারসাম্যটা কিন্তু আমরা পরিবর্তন হতে দেখেছি। এই যে বিশেষ করে ইশরাক হোসেন, বিএনপি নেতা ইশরাক হোসেন যখন আন্দোলন করলেন মেয়র পদে শপথ নেওয়ার দাবিতে, তখন আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার এই ইস্যুতে যেন কিছুটা পিছু হটল। অর্থাৎ ক্ষমতার একটা বড় মহড়া বিএনপিও দিয়ে দিল, অর্থাৎ ক্ষমতায় ভারসাম্য আসা শুরু হলো। তো কি হয়, সামনে নির্বাচন, তো নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচন আসতে আসতে ক্ষমতার এই ভারসাম্যটা সবগুলো রাজনৈতিক দলের মধ্যে সমানভাগে ভাগ হওয়া দরকার। না হলে এই অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট এনসিপি, তারা যদি এই সরকারের একচ্ছত্র ক্ষমতাকে ব্যবহার করে এই নির্বাচনে কোনো অন্যায্য সুবিধা নিতে চায়, তাহলে চাইতেও পারে। কারণ আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এমনই যে সুযোগ থাকলে, ক্ষমতা থাকলে এই অন্যায্য সুবিধাটুকু সবাই ব্যবহার করতে চায়। তো যে কারণে এই ক্ষমতার ভারসাম্যটা থাকা খুব জরুরি। শুধু একটা রাজনৈতিক দলের হাতেই ক্ষমতা থাকবে বা একটা রাজনৈতিক দলের ইচ্ছাতেই যা খুশি তাই হবে, এই নির্বাচনের সামনে নিয়ে এটা হওয়া উচিত না। গণ অভ্যুত্থান যখন ছিল তখন মানুষের আবেগ, মানুষের চিন্তা এক ধরনের ছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একচ্ছত্র সমর্থন পেয়ে আসছিল মানুষের, গণমানুষেরই। তো সেখান থেকে অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে, অলরেডি অনেকখানি পরিবর্তন হয়ে গেছে এবং এই পরিবর্তন হওয়াটা দরকারও। না হলে যেটা বললাম যে নির্বাচনকে সামনে রেখে এই সরকারের সমর্থন পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট সংগঠন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা অন্যায্য সুযোগ সুবিধা চেয়ে বসতে পারে কিংবা ভোগ করতে চাইতে পারে।
এ ধরনের সংঘর্ষ কি আমাদের দেখাচ্ছে যে সরকারপন্থী ছাত্র সংগঠন ও প্রশাসনের একটি দূরত্ব তৈরি হচ্ছে? আর যদি তাই হয় তাহলে ভবিষ্যতের গণ আন্দোলনের জন্য কি বার্তা বহন করে এটি? হ্যাঁ, ইদানিং এসে মনে হচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে মনে হচ্ছে, আসলে প্রমাণিত না যে প্রশাসনের সঙ্গে তাদের মানে একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ইঙ্গিত করে যে প্রশাসনের কোনো না কোনো অংশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সংগঠন যারা ছাত্র সংগঠন কিংবা মূল দল এখন যারা আছে, তাদের সব চাওয়াতেই প্রশাসনের এখন আর সাই থাকছে না। কারণ প্রশাসনের মধ্যেও এখন একটা অংশ আছে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক দাবির সঙ্গে একমত না। গণ অভ্যুত্থানের পরপরই যেটা হতো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাচ্ছেন তাই হচ্ছে, মানে ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার মতো একটা ঐতিহাসিক ঘটনাও তারা ঘটিয়ে ফেলতে পেরেছে। এটা শুধুমাত্র আন্দোলনের ওই স্পিরিটটা তখনও ছিল এবং অন্তর্বর্তী সরকারের একটা প্রচ্ছন্ন সায়ও ছিল এটাতে, বা বলতে গেলে যে প্রশাসনের সহযোগিতাতেই এটা করতে পেরেছিল, এত বড় একটা ঘটনা ঘটাতে পেরেছে। সেখান থেকে আমার মনে হয় যে পরিস্থিতি চেঞ্জ হওয়াও দরকার, কারণ যা খুশি তাই করলে প্রশাসন আইন শৃঙ্খলা দেশে থাকে না, এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো যে কারণে এটার লাগাম টানার দরকার ছিল, এবং যদি এখন এই প্রশ্ন এসে যায় যে প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনের এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একটা দূরত্ব তৈরি হচ্ছে বা হয়ে গেছে, এটা হলে খারাপ না, কিন্তু এখনও এটা মানে পরিপূর্ণভাবে আমরা বলতে পারি না যে প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে হলেও কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে প্রশাসনের থেকে ছাত্র সংগঠনের সম্পর্কের যে মধুরতা সেটা কমতে শুরু করেছে। আপনার অভিজ্ঞতায় এমন পরিস্থিতিতে প্রশাসন সাধারণত কি করে? কিন্তু এখানে তো দেখা যাচ্ছে ওসি ফোন ধরেননি, এএসপি বলছেন এই ব্যাপারে আমি কিছুই জানি না। তো আপনি কি এটাকে দায়িত্বহীনতা বলবেন নাকি ইচ্ছাকৃতভাবে পাশ কাটানো? দুটোই। বাংলাদেশের পুলিশ প্রশাসনের এই সংস্কৃতি তো বহুত পুরনো, এটা নতুন কিছু না। আমি জানি না, কেউ লিখিত অভিযোগ করলে অ্যাকশানে যাব বা পাশ কাটিয়ে যাওয়া বা দায়িত্বহীনতা, এটা তো বাংলাদেশের পুলিশের একটা ঐতিহ্যবাহী স্বভাব। সো এক্ষেত্রে পুলিশ কি করবে? পুলিশ সেফ সাইডে থাকার চেষ্টা করবে, কোন জায়গায় থাকলে, কোন জায়গায় বসে থাকলে সে সেফ থাকবে। পুলিশ অলওয়েজ সেই কাজটাই করে। অথবা এর আগে তো আরও ভয়ঙ্কর ছিল পুলিশের চরিত্র, কোথায় থাকলে তার লাভ হবে, আর্থিক লাভ হবে, ক্ষমতার লাভ হবে, ক্ষমতাশীলদের কাছাকাছি থাকা যাবে, তাদেরকে তুষ্ট করা যাবে, পদোন্নতি হবে। এটা পুলিশের সবসময় এটাই চরিত্র বাংলাদেশে, মানে এটা নতুন করে বলার কিছু নেই। এখন যে রাতারাতি পুলিশ চেঞ্জ হয়ে গেছে, অভ্যুত্থানের পর পুলিশ ফেরেশতা হয়ে গেছে সব, তা তো না। পুলিশের ওই একই চরিত্র এখনও আছে, আস্তে আস্তে সেটার প্রকাশ ঘটতেছে। আস্তে আস্তে প্রকাশ না, সবসময় প্রকাশ ঘটে এটা। এই যেটা বলছে ওসি ফোন ধরেননি কিংবা আর ঊর্ধ্বতন যারা আছেন তারা দায় এড়ানোর চেষ্টা, আমি তো জানি না ঘটনা, সারা বাংলাদেশের মানুষ জানে আর উনি জানে না, উনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত, উনি জানেন না। তো এগুলো হচ্ছে কাণ্ডজ্ঞানহীনতা, দায়িত্ব এড়ানোর চেষ্টা এবং অবশ্যই কৌশল। এটা নিশ্চয়ই এখানে তাদের কোনো স্বার্থ আছে, এই বক্তব্য দেওয়ার বিপরীতে কোনো না কোনোভাবে তারা স্বার্থ হাসিল করতে চাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তৌহিদি জনতার ব্যানারে অনেক মব সংগঠিত হওয়ার ঘটনা প্রায় 1 বছর ধরেই আমরা দেখে আসছি দেশে ঘটছে। পটিয়ার ঘটনাকে তার ধারাবাহিকতা বলে মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে এই মব ব্যাপারটাকে দেশের মানুষ স্বাভাবিকভাবে নেওয়া শুরু করেছে? মব ব্যাপারটাকে মানুষ স্বাভাবিকভাবে নিয়েছিল শুরুর দিকে। মবটা কেন তৈরি হয়েছিল? আসলে মব হচ্ছে কি, একটা দেশে যখন বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয় তখন মানুষ নিজের হাতে বিচার তুলে নেয়। তো শেখ হাসিনার রেজিমে 15-16 বছর ধরে এই বিচারহীনতার একটা প্র্যাকটিস চলে আসছে এই দেশে। হ্যাঁ, মানুষ বিচার পায়নি। তো যে কারণে গণ অভ্যুত্থানের পর 5 আগস্টের পরে মানুষ নিজের হাতেই বিচারটা তুলে নিয়েছে। যেখানে ফ্যাসিস্টের সহযোগী পেয়েছে তাকে গণপিটুনি দিয়েছে, অনেক আওয়ামী নেতার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, লুটটুটও হয়েছে। লুটটুটের বিষয়টা এটা আসলে অন্য ইস্যু। কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকেই যে তারা লুট করে, তো সেটা হয়েছে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে মানুষ বিচার হাতে তুলে, মব তো এটাই, মানুষ বিচারটা নিজের হাতে তুলে নিয়েছে। তো এটার পেছনে শুধু মানুষের দোষ দিয়ে লাভ নেই। মানুষ আসলে একটা দীর্ঘদিন বিচারহীনতার মধ্যে থেকে মানে বাধ্য হয়েছে বিচারটা নিজের হাতে করতে, সেটা করছে। কিন্তু সেটা অপব্যবহারও হয়েছে সেটার,
যেটা তুমি বললে যে বিভিন্ন ব্যানারে যে মবগুলো তৈরি করা হয়েছে, এটা কিছু অপব্যবহারও হয়েছে, যে কিছু মানুষ এই ঘোলা পানিতে মাছ শিকারের আশায় সেটার অপব্যবহার করেছে। তো সেটা স্বাভাবিক প্রথম দিকে মানুষ মনে করলেও এখন আর মানুষ মবটাকে স্বাভাবিক মনে করছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদিও পুরোপুরি দেশের ঠিক হয়নি, তবুও ওই 5 আগস্টের পরপর যে পরিস্থিতি ছিল, নাজুক অবস্থা ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেখান থেকে কিছুটা উত্তরন্ত হয়েছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়া যায়, তাদের হেল্প নেওয়া যায়, আগের মতো এই পরিস্থিতি আর এখন নেই। তো মব সংস্কৃতি কিছুটা কমে এসেছে। এই পটিয়ার যে ঘটনা, এটা মানে মব তৈরিরই চেষ্টা হয়েছিল, পুরোপুরিভাবে সফল হয়নি বলেই পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারামারি হয়েছে। পুলিশ প্রশাসন, খুব রেয়ার ব্যাপার 5 আগস্টের পর যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বা কর্মীদের গায়ে লাঠিপেটা করা, এটা ঘটেনি সাধারণত। এবার খুব ভালোভাবে ঘটলো সেটা। তার মানে এই মব সংস্কৃতি থেকে হয়তো প্রশাসনও চাচ্ছে বের হতে, বা মানুষও আর চাচ্ছে না যে মব তৈরি হোক দেশে। যদি মব জাস্টিসের বিষয়টি এভাবে চলতে থাকে, মানুষ এভাবেই আইন নিজের হাতে তুলে নেয় এবং নিজের মতো করে ব্যবহার করতে চায়, তাহলে ভবিষ্যতে দেশের আইন কানুনের উপর এটা কেমন প্রভাব পড়বে বলে মনে করছেন, এবং এটি প্রতিরোধের কি কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? প্রভাব তো ভয়াবহ প্রভাব এটার। মব কেন হবে? একটা দেশের সুস্থ সাবলীল দেশ, আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে মব তৈরি হওয়াটা তো কাম্য না। মব একটা বিশেষ পরিস্থিতিতে একটা বড় ধরনের অভ্যুত্থান ঘটে গেছে, যে কারণে কিছু মব তৈরি হয়েছে। সেটা ওই পরিস্থিতিতে ওই সময়ের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু এটা তো আর আজন্ম মানে পরবর্তী অনন্তকাল ধরে চলতে পারে না, তাই না? তো সেটা আমাদের দেশে তো মোটেই কাম্য না। কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের জন্যই এটা কাম্য। তো আমার ধারণা এই মব কালচার আর বেশি দিন চলবে না, অলরেডি কমে এসেছে। যেটা আগের প্রশ্নের উত্তরেই বললাম, যে প্রশাসন কিন্তু এই মবটাকে সায় দেয়নি, এই যে ধরে নিয়ে আসছে যাকে। সো কিছুটা কমে এসেছে, এবং অবশ্যই কমা দরকার। সামনে যদি নির্বাচন হয়, দেশে জাতীয় নির্বাচন, তফসিল ঘোষণা করে, তফসিল ঘোষণার আগেই এ ধরনের বিচার বহির্ভূত যে কার্যক্রম আছে, আইন বহির্ভূত যে কার্যক্রম আছে, এই যে মব তৈরি করা, এগুলো যদি পুরোপুরি বন্ধ করা না যায়, তাহলে তো সুষ্ঠু নির্বাচনটাও করা যাবে না, তাই না? তো অন্তর্বর্তী সরকারের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। তো সেটা যদি তারা বিঘ্নিত হয় এই মবের কারণে, তাহলে তো তাদের লক্ষ্যই মানে পূরণ হলো না। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই সরকারও চাইবে যে মবটা যেন না থাকে। অলরেডি সরকারের উচ্চ মহল থেকে, নানান জায়গা থেকে, সেনাবাহিনী প্রধানও বলেছেন, নানান জায়গা থেকেই, মানে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা একটা মেসেজ পেয়েছি যে মবকে আর প্রশ্রয় দেওয়া হবে না। তো এটা একটা ভালো জিনিস, যে মব প্রশ্রয় না দিলেই ভালো। মব এখন মানে 5 আগস্টের পরপর ঠিক ছিল, যেটা ছিল এটা স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু এখন আর এটা মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না, বা হওয়ার কথাও না আমাদের। মব যত দ্রুত সম্ভব একেবারেই মানে বন্ধ করা উচিত। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।